হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে রিজনিং এর ক্লাস নিয়ে ডাব্লিউবিএসএসসির আন্ডারে রিজনিং একটা ভীষণ ভাইটাল একটা টপিক, তোমরা জানো এবারে সিলেবাসে ইনক্লুড করেছে। তো টপিক ওয়াইজ মানে যে টপিকগুলো রয়েছে তোমাদের সিলেবাসে, সেই টপিকের ওপর আমরা একটা কোশ্চেন সেট রেডি করেছি। তোমরা জানো 10টা কোশ্চেন আসবে। তো চলো আমরা স্টার্ট করি দেরি না করে আজকের প্রথম কোশ্চেনের ডিসকাশন। আচ্ছা, ব্লাড রিলেশন থেকে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, একটু ভালো করে পড়বে প্রশ্নটা। বলছে দীপায়ন ও সুজন দুই ভাই, পাপ্তি তাদের একমাত্র বোন। শিল্পা হলো দীপায়নের স্ত্রী ও সুস্মিতা হলো শিল্পার একমাত্র কন্যা। সুজন হচ্ছে অবিবাহিত, স্নেহা হলো পাপড়ির একমাত্র কন্যা, সৌরভ হলো স্নেহার বাবা। প্রশ্ন হচ্ছে যে সুজন সম্পর্কে স্নেহার কে হবে? তাহলে সুজন স্নেহার কে হবে? দেখো এখানে কি বলছে যে দীপায়ন আর সুজন হচ্ছে দুই ভাই। দীপায়ন আর সুজন দুই ভাই, ঠিক আছে। আচ্ছা, পাপড়ি তাদের একমাত্র বোন। পাপড়ি তাদের একমাত্র বোন। শিল্পা হলো দীপায়নের স্ত্রী, তাহলে দীপায়নের স্ত্রী হচ্ছে শিল্পা, ঠিক আছে। দীপায়নের স্ত্রী হচ্ছে শিল্পা। এবং সুস্মিতা হলো শিল্পার একমাত্র কন্যা। দেখো শিল্পার যদি কন্যা সুস্মিতা হয়, তাহলে শিল্পা আর দীপায়নের কন্যা হচ্ছে সুস্মিতা, ঠিক আছে, কন্যা। আচ্ছা, নেক্সট কি বলছে যে সুজন হচ্ছে অবিবাহিত, সুজন হচ্ছে বিয়ে করেনি। স্নেহা হলো পাপড়ির একমাত্র কন্যা, তাহলে পাপড়ির কন্যা হচ্ছে স্নেহা। পাপড়ির কন্যা হচ্ছে স্নেহা। এবং সৌরভ হলো স্নেহার বাবা, তো তার মানে পাপড়ির স্বামী হচ্ছে সৌরভ। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে সুজন সম্পর্কে স্নেহার কি হবে? তাহলে সুজন স্নেহার কি হবে? তাহলে দেখো সুজনের বোনের মেয়ে হচ্ছে স্নেহা, তাহলে স্নেহা সুজনকে কি বলে ডাকবে? সুজন স্নেহার তাহলে কি হবে? মামা হবে, ঠিক আছে। সুজন স্নেহার কি হবে? মামা হবে। তাহলে আনসার হয়ে যাবে অপশন সি এরটা, মামা। আশা করি জিনিসটা ক্লিয়ার তোমাদের কাছে। নেক্সট প্রশ্ন বলছে কোনো একটি সাংকেতিক ভাষায়, কোশ্চেন নাম্বার 2 এটা, কোনো একটি সাংকেতিক ভাষায় সাইটকে লেখা হয়েছে FVTUG, তাহলে ওই একই ভাষায় টিমকে কিভাবে লেখা হবে? দেখো এখানের যে কনসেপ্টটা এখানে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে যে অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে কার প্লেস ভ্যালু কি সেই অনুযায়ী। তো আমরা যদি একটু প্লেস ভ্যালুর দিকে তাকাই, তাহলে ABCD এইভাবে এর প্লেস ভ্যালু হচ্ছে 1, বি এর 2, সি এর 3, ডি এর 4, 5, 6। আমরা যদি একটু প্লেস ভ্যালুর দিকে তাকাই, তো প্রত্যেকটার প্লেস ভ্যালু কিন্তু আমরা মাথায় মাথায় লিখে নিয়েছি। এবার দেখো সাইট, সাইটকে লেখা হয়েছে কিভাবে? FVTUG। আচ্ছা, এস এর প্লেস ভ্যালু কত? দেখো এস এর প্লেস ভ্যালু হচ্ছে 19, এস এর প্লেস ভ্যালু হচ্ছে 19। আই এর প্লেস ভ্যালু কত? 9। জি এর কত? 7। এইচ এর কত? এইচ হচ্ছে 8, আর টি এর হচ্ছে 20। আর এইগুলোর যদি প্লেস ভ্যালু দেখি, এফ এর কত? এফ এর হচ্ছে 6,
ভি এর হচ্ছে 22, টি এর হলো 20, ইউ এর কত, ইউ এর হচ্ছে 21, আর জি এর হচ্ছে 7। দেখো 19 সঙ্গে 6 এর একটা রিলেশন রয়েছে, সেটা হচ্ছে যে 19 থেকে যদি আমরা 13 মাইনাস করি তাহলে আসে হচ্ছে 6। তাহলে এখান থেকে এখানে ঢুকতে তোমাকে কি করতে হচ্ছে, 13 মাইনাস করতে হচ্ছে। তুমি যদি আই থেকে ভিতে যদি ঢোকো তাহলে 9 এর সাথে দেখো তুমি যদি 13 প্লাস করো তাহলে দেখো 22 আসছে। তাহলে এখানে কি হচ্ছে 13 প্লাস। পরেরটা আবার দেখো 7 থেকে 20 হচ্ছে, তাহলে এখানেও কি হচ্ছে 13 প্লাস। আর তারপরেরটা একবার দেখো এইচ থেকে ইউ হচ্ছে 8 থেকে 21 হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে 13 প্লাস। আর সব শেষটা যেটা হচ্ছে সেটা দেখো 13 মাইনাস হচ্ছে। তাহলে এক্সট্রিম পয়েন্টগুলো 13 করে মাইনাস আর মিডিল গুলো 13 করে প্লাস হচ্ছে। তাহলে কি বললাম, এক্সট্রিম পয়েন্টগুলো কি হচ্ছে 13 করে মাইনাস আর মিডিল পয়েন্টগুলো কি হচ্ছে 13 করে প্লাস হচ্ছে। এই লজিকে খাটছে জিনিসটা। তাহলে সেই লজিক অনুযায়ী তাহলে টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20, ই এর হচ্ছে 5, এর হচ্ছে 1 আর এম এর হচ্ছে 13। তাহলে এক্সট্রিম পয়েন্টগুলো কি হচ্ছে 13 করে মাইনাস, এটা 13 মাইনাস হবে আর এটা 13 মাইনাস হবে আর এখানে হবে হচ্ছে 13 করে প্লাস। তো 13 মাইনাস হলে আসবে হচ্ছে 7, 13 প্লাস হলে হবে হচ্ছে 18, পরেরটা আসবে 14 আর 13 এখানে কি হচ্ছে মাইনাস হচ্ছে না। তাহলে এখানে কি হচ্ছে 13 থেকে 13 মাইনাস করে আসছে হচ্ছে 0। কিন্তু দেখো 0 কিন্তু কারোর প্লেস ভ্যালু কিন্তু না। তাহলে আমাকে একটুখানি লজিক্যালি জিনিসটাকে ভাবতে হবে যে 7 কার প্লেস ভ্যালু, 7 হচ্ছে জি এর প্লেস ভ্যালু। তাহলে জি। 18 কার প্লেস ভ্যালু, 18 হচ্ছে আর এর প্লেস ভ্যালু আর 14 হচ্ছে এন এর প্লেস ভ্যালু। এবার জি আর এন দিয়ে দেখো কোন অপশনটা রয়েছে, জি আর এন দিয়ে প্রথম অপশন রয়েছে আর জেডটাকে মেলাতে হবে। দেখো এটা হচ্ছে 0, 0 মানে হচ্ছে 1 হচ্ছে এর প্লেস ভ্যালু। তাহলে 0 কার প্লেস ভ্যালু হবে, এর আগে যেটা থাকবে। তাহলে যে সার্কুলার যদি এই অ্যালফাবেটিক্যাল যদি আমরা এই লেটারগুলোকে সার্কুলার অর্ডারে যদি আমরা সাজাতাম তাহলে আমরা এম থেকে 13 ঘর আগে এল কে জে এই করতে করতে এ কে টপকে তার আগের একটা ঘর মানে আমি জেড এ গিয়ে পৌঁছাতাম। তাহলে এখানে এটা হবে হচ্ছে জেড। তাহলে আনসার হবে হচ্ছে জি আর এন জেড, জি আর এন জেড অপশন এ হয়ে যাচ্ছে হচ্ছে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট কোশ্চেনে মুভ করব, কোশ্চেন নাম্বার 3। বলছে একটি পরীক্ষায় 5 জন ছাত্র সাহেব, সুজন, গৌরাঙ্গ, পার্থ এবং দীপায়ন ভিন্ন ভিন্ন নাম্বার পেয়েছে। সুজন সাহেবের চেয়ে বেশি নাম্বার পেয়েছে। তাহলে আমি এখানে লিখে দিই, এখানে এটা হচ্ছে সুজন সাহেবের চেয়ে বেশি নাম্বার পেয়েছে, এটা হচ্ছে সাহেব। তাহলে সুজন বেশি নাম্বার পেয়েছে সাহেবের চেয়ে। পার্থ গৌরাঙ্গের চেয়ে কম নাম্বার পেয়েছে। তাহলে পার্থ গৌরাঙ্গের চেয়ে কম নাম্বার পেয়েছে কিন্তু দীপায়নের চেয়ে বেশি নাম্বার পেয়েছে। তাহলে বলছে পার্থ, এটা হচ্ছে পার্থ গৌরাঙ্গের চেয়ে কম নাম্বার পেয়েছে, গৌরাঙ্গ। পার্থ গৌরাঙ্গের চেয়ে কম নাম্বার পেয়েছে কিন্তু দীপায়নের চেয়ে বেশি নাম্বার পেয়েছে। দীপায়নের চেয়ে বেশি নাম্বার পেয়েছে। দীপায়ন সুজনের থেকে বেশি নাম্বার পেয়েছে। বলছে দীপায়ন নাকি সুজনের থেকে বেশি নাম্বার পেয়েছে। তাহলে সুজনের হাইটটা তাহলে আরো একটু ছোট হবে, সাহেবের হাইট আরো ছোট হবে। তাহলে এখানে আমি এটাকে একটু চেঞ্জ করছি। এখানে এই যে লাইনটা বলেছে না, দীপায়ন সুজনের থেকে বেশি নাম্বার পেয়েছে, তাহলে দীপায়ন সুজনের থেকে বেশি নাম্বার পেয়েছে মানে সুজনের হাইট কি হবে এখানে ছোট হবে আর সাহেবের হাইট আরো ছোট হবে। ঠিক আছে, জানতে কি চেয়েছে কে সবচেয়ে কম নাম্বার পেয়েছে, তাহলে সবচেয়ে কম নাম্বার পেয়েছে কি সাহেব। তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে অপশন এ, অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 4। বলছে একটা সারিতে 5 জন বন্ধু সাহেব, সুজন, গৌরাঙ্গ, পার্থ এবং দীপায়ন, একই নাম রয়েছে। সাহেব, সুজন, গৌরাঙ্গ, পার্থ এবং দীপায়ন বসে আছে, একটা সারিতে বসে আছে। দীপায়নের ডান দিকে আছে হচ্ছে পার্থ, সুজন দীপায়নের বাঁ দিকে বসলেও সাহেবের ডান দিকে বসে আছে।
এবং গৌরাঙ্গের বাঁদিকে আছে পার্থ। একদম বাঁ প্রান্তে কে রয়েছে? তাহলে একটি সারিতে 5 জন বন্ধু রয়েছে, তাহলে 5 জন রয়েছে, 1 2 3 4 5 জন রয়েছে। আচ্ছা, মুখ করে আছে ধরো উত্তর দিকে, কিছু না বলে দেওয়া থাকা মানে হচ্ছে আমরা ধরে নেবো যে উত্তর দিকেই তারা মুখ করে রয়েছে। আচ্ছা, এখানে বলেছে যে দীপায়নের ডান দিকে আছে হচ্ছে পার্থ, তাহলে দীপায়ন তার ডান দিকে থাকবে হচ্ছে পার্থ। সুজন দীপায়নের বাঁ দিকে বসছে, সুজন দীপায়নের বাঁ দিকে বসছে, আর সাহেবের ডান দিকে আসছে, সাহেবের ডান দিকে সুজন আছে। ঠিক আছে, এবার গৌরাঙ্গের বাঁ দিকে আছে হচ্ছে পার্থ, তাহলে গৌরাঙ্গ এইখানে থাকবে, গৌরাঙ্গে যাতে বাঁ দিকে পার্থ থাকে। ঠিক আছে, তাহলে 5 জন সাজিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে সাহেব, সুজন, দীপায়ন, পার্থ, গৌরাঙ্গ। ঠিক আছে, জানতে চেয়েছে যে একদম বাঁ প্রান্তে কে রয়েছে, তাহলে একদম বাঁ প্রান্তে আছে হচ্ছে সাহেব, তো আনসার হয়ে যাবে অপশন এ। চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, এখানে বলছে অ্যানিম্যাল যদি জুকে রিপ্রেজেন্ট করে তাহলে বুকস কাকে রিপ্রেজেন্ট করবে? অ্যানিম্যাল যদি জুকে রিপ্রেজেন্ট করে তাহলে বুকস কাকে রিপ্রেজেন্ট করবে? তাহলে লজিক অনুযায়ী অ্যানিম্যাল জুতে থাকলে বুক কোথায় রাখা হয়? লাইব্রেরিতে রাখা হয়, তাহলে অপশন সি হয়ে যাবে হচ্ছে আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোন একটি সাংকেতিক ভাষায় গার্ডেনকে দেখো কিভাবে লেখা হচ্ছে, রিভার্স অর্ডারে লেখা হচ্ছে, GARDEN, গার্ডেনকে দেখো রিভার্স অর্ডারে লেখা হচ্ছে। তাহলে নার্সারিতেও আমরা তাহলে রিভার্স অর্ডারে লিখবো, মানে এটা ঠিক মিরর ইমেজ, এটারও মিরর ইমেজ আমরা পেয়ে যাব। মিরর ইমেজ বলাটা ভুল, রিভার্স অর্ডারে লেখা হচ্ছে, জি চলে গেছে শেষে, এ চলে গেছে এইখানে, এইভাবে রিভার্স অর্ডারে লেখা হয়েছে। তাহলে নার্সারির লাস্টে থাকবে হচ্ছে এন, তাহলে এটার সামনে থাকবে হচ্ছে ওয়াই, তাহলে YRES, এইটা অপশন হবে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলতে যে কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে, লজিক ধরতে হবে। এখানে লজিকটা কি, এখানে 2 রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে 5 রয়েছে, মাঝখানে আছে হচ্ছে 4, এখানে আছে হচ্ছে 3 7 10, মাঝখানে আছে 21, এখানে আছে 5 5 2, মাঝখানে কি হবে? আচ্ছা, যদি আমরা একটু 5 4 আর 2 কে যদি আমরা গুণ করি, 5 4 আর 2 যদি আমরা গুণ করি তাহলে আসছে হচ্ছে 40। আচ্ছা, যদি আমরা এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আসছে দেখো 210। তাহলে দেখো এই সংখ্যাগুলোকে গুণ করলে গুণফল আসছে 40, তার 10 ভাগ দেওয়া আছে মিডলে। এই সংখ্যাগুলোকে গুণ করে গুণফল আসছে হচ্ছে 210, তার 10 ভাগ দেওয়া আছে হচ্ছে মিডলে 21। তাহলে এই সংখ্যাগুলোকে গুণ করে তার 10 ভাগ মিডলে বসবে, তাহলে এই সংখ্যাগুলোকে গুণ করলে আসছে কত? 50, আর তার 10 ভাগ হচ্ছে কত? 5। লজিকটা হচ্ছে এইটা, যে আমরা এটা 5 4 আর 2 কে গুণ করলাম, গুণ করে তাকে 10 দিয়ে ভাগ করলাম, তবে তুমি পেলে হচ্ছে মিডল নাম্বারটা 4। 10 7 আর 3 গুণ করলাম, তাকে 10 দিয়ে ভাগ করলাম, আমরা পেয়ে গেলাম হচ্ছে 21। তাহলে সেম লজিকে 2 5 আর 5 গুণ হবে, আর তাকে 10 দিয়ে ভাগ হবে, তাহলে তুমি মিডল নাম্বারটা পেয়ে যাবে হচ্ছে 5। চলে যাই নেক্সট কোশ্চেন। বলছে বেমানান শব্দটি চিহ্নিত করুন, টরিসেলি, আর্কিমিডিস, মেন্ডেল, বয়েল। আচ্ছা, এখানে যে 4 জনের নাম দেওয়া আছে, 4 জনই কিন্তু বিজ্ঞানী, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে টরিসেলি, আর্কিমিডিস, বয়েল এরা সবাই কিন্তু পদার্থবিদ্যার সাথে জড়িত। টরিসেলি, আর্কিমিডিস ম্যাথমেটিক্সের সাথেও যুক্ত, আর্কিমিডিস পদার্থবিদ্যার সাথেও জড়িত, বয়েলও তাই পদার্থবিদ্যার সঙ্গে জড়িত, কিন্তু মেন্ডেল কিন্তু জীববিদ্যার সাথে জড়িত, তাই না? তাহলে আনসার হয়ে যাবে কিন্তু অপশন সি। তাহলে এরা 3 জন পদার্থবিদ্যা আর এ হচ্ছে জীববিদ, তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে অপশন সি, এটাই হচ্ছে বেমানান। নেক্সট কোশ্চেন নাম্বার 9। একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে একজন মহিলা বলছে, একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে একজন মহিলা বলছে যে ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে। তাহলে মহিলাটি পুরুষের কে হন? দেখো, একজন পুরুষকে উদ্দেশ্য করে একজন মহিলা বলছেন যে ওই ব্যক্তির মা, তাহলে এটা হচ্ছে ব্যক্তি,
ওই ব্যক্তির যে মা, ওই ব্যক্তির যে মা আমার মায়ের মানে হচ্ছে ওই মহিলাটার মায়ের একমাত্র মেয়ে, মহিলাটার মায়ের একমাত্র মেয়ে। তাহলে মহিলার মায়ের একমাত্র মেয়ে হচ্ছে তার মা। ঠিক আছে, তার মানে মহিলাটা ওই ব্যক্তিটারই মা হবে। তাহলে মহিলাটা ওই ব্যক্তিটারই কি হবে, মা হবে, তাই না? দেখো ভালো করে বোঝো জিনিসটা কি বলছে, যে ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে। তাহলে ওই ব্যক্তির মা কি বলছে, আমার মায়ের মানে মহিলাটার মায়ের একমাত্র মেয়ে। তাহলে মহিলাটা কি হবে, তাহলে মহিলাটা হবে হচ্ছে ব্যক্তিরই মা। তাহলে আনসার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছে 5 জন ছাত্রের একটি সারিতে টি জেড এর ডান দিকে বসে আছে, এম জেড এর বাঁ দিকে বসে আছে, কিন্তু এল এর ডান দিকে আছে। আচ্ছা, এল এর ডান দিকে, ও আচ্ছা এখানে বলা হয়েছে এম জেড এর বাঁ দিকে আছে কিন্তু এল এর ডান দিকে আছে, টি কিউ এর বাঁ দিকে আছে, তাহলে বাঁ দিকের শেষে কে বসে আছে? তাহলে টি জেড এর ডান দিকে, তাহলে জেড এর ডান দিকে থাকবে হচ্ছে টি, এম জেড এর বাঁ দিকে, তাহলে এম হচ্ছে জেড এর বাঁ দিকে থাকবে কিন্তু এল এর ডান দিকে থাকবে, তাহলে এম এল এর ডান দিকে থাকবে, টি কিউ এর বাঁ দিকে থাকবে, তাহলে টি কিউ এর বাঁ দিকে থাকবে। জানতে চাইছে যে বাঁ দিকের শেষে কে বসে আছে, তাহলে বাঁ দিকের শেষে কে বসে আছে, এল বসে আছে। তাহলে কোশ্চেন নাম্বার 10 আমরা কমপ্লিট করলাম 10টা কোশ্চেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। নেক্সট ভিডিও আমরা কিন্তু আরো এখানে নিয়ে আসবো রিজনিং ক্লাসে। তো ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান।